বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞানের টপিক নিয়ে ডিসকাস করছি। এটা আমাদের কিন্তু 19 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু আমরা 18খানা মক টেস্ট করে নিয়েছি। তো যারা আগের মক টেস্টগুলো দাওনি একদম নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং মক টেস্টগুলো দাও, কারণ তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞানে এই টপিকটা থেকে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকায় পরীক্ষাতে কিন্তু 20 নম্বর কিন্তু দুটো পরীক্ষা থেকে 20 মার্কস কিন্তু এই সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে আসে। তো ভালো করে এই টপিকটা কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। তো তোমাদের বলে রাখি, ইতিমধ্যে কিন্তু দেখো তোমাদের দুটো বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য। জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটার উপর এই বইটা, এবং আমরা যে মক টেস্টগুলো করছি সাধারণ জ্ঞান থেকে, এটা হচ্ছে এই বইটা থেকে। জিকে মাস্টার বুক দেখতে পাচ্ছ এই বইটা থেকে। তো এটা 3000+ কোশ্চেন রয়েছে। তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে। যারা পারচেস করতে চাইছো বা কিনতে চাইছো এই দুটো বই, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, তোমরা মেসেজ করে রাখবে, আমি তোমাদের সময় মতো কীভাবে কী কিনতে হবে ডিটেলসে বলে দেবো। এবং আমরা যে মক টেস্টগুলো ডিসকাস করছি সেটা এই জিকে মাস্টার বুক এই বইটা থেকে 3000+ কোশ্চেন যেটা রয়েছে সেখান থেকে প্রতিদিন 25টা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে করছি। তো যারা বইটা কিনতে পারছো না তারা কিন্তু মক টেস্টগুলো ফলো করতে পারো এবং কোশ্চেন নোট ডাউন করে নিতে পারো। তো পিডিএফের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো, প্রথম কোশ্চেন দেখো আমাদের আজকে 19 নম্বর মক টেস্টে। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, তাপ্তি বা তাপি, শিপ্রা নাকি চম্বল? অ্যান্সার করো। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা শিপ্রা নদীর তীরে অবস্থিত। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এইখানে দেখো এবার আমরা ভারতের নদী তীরবর্তী শহর সম্পর্কে একটু জেনে নেবো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে বারবার। তাহলে দেখো, কলকাতা প্রথম আসছে, এটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। আগ্রা শহর, এটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। অযোধ্যা, এটা সরয়ূ নদীর তীরে অবস্থিত। লখনৌ, এটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। কানপুর, হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথ, বারাণসী, এই সবগুলো কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা। এগুলোর মধ্যে বারবার আসে ঘুরিয়ে ফিরিয়ে। হায়দ্রাবাদ দেখো, এটা হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। কটক শহর হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। জামশেদপুর শহর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এবং আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। এবং সবশেষে তোমরা এটা মনে রাখবে যে সুরাটটা হচ্ছে তাপ্তি বা তাপি নদীর তীরে অবস্থিত। তাহলে এইগুলো তোমরা একটু ভালো করে একদম মুখস্থ করে নেবে, দেখবে এখান থেকে নদী তীরবর্তী শহর থেকে কোশ্চেন আনলে এইখান থেকে আসবে এটুকুর মধ্যে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। আমাদের সেকেন্ড কোশ্চেন আজকে দেখো নৃত্য থেকে। কথাকলি কোন রাজ্যের নৃত্য এটা? কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা নাকি পশ্চিমবঙ্গ? অ্যান্সার করো প্রত্যেকে দেখি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে কেরালা রাজ্যের নৃত্য কথাকলি। খুব ইম্পর্টেন্ট। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো, এইখানে যদি এবার আমরা একটু এক্সট্রা ডিটেলসে পড়ে নিই, দেখো ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, এখান থেকেই ঘুরিয়ে ফিরে যে কোশ্চেনগুলো আসে। পশ্চিমবঙ্গের দেখো কী কী নৃত্য? পশ্চিমবঙ্গের হচ্ছে ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা এবং গম্ভীরা। তা গম্ভীরাটা বারবার পরীক্ষা আসে, ছৌটা বারবার পরীক্ষা আসে, এসবগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, অসমের হচ্ছে দেখো বিহু, রাসলীলা, তো বিহুটা বেশি ইম্পর্টেন্ট। রাসলীলা, কঙ্গালি, খেল গোপাল, এসবগুলো হচ্ছে অসমের। মণিপুরের কী কী আছে দেখো, মণিপুরের রাসলীলা কিন্তু, হ্যাঁ। এবার তোমাকে রাসলীলা দিয়ে দিল, কিন্তু তখন তোমাকে কিন্তু অপশান দেখতে হবে যে অসম আছে না মণিপুর আছে, দুটোই কখনো থাকবে না অপশানে। ঠিক আছে, তাহলে রাসলীলা হচ্ছে কিন্তু মণিপুরেরও এবং অসমেরও। মণিপুরি এবং কাবুই, এগুলো হচ্ছে মণিপুরের ড্যান্স ফর্ম। কর্ণাটকের হচ্ছে যক্ষগান, হুত্তারি, হুত্তারিটা বারবার আসে, সুগ্গি, লাম্বি, এইগুলো। কেরালার দেখো, কেরালা হচ্ছে কথাকলি, মোহিনীনাট্যম, থেইয়াম এবং কাই কাইকো কাইকোটিকালি, এগুলো হচ্ছে সব কেরালার ড্যান্স ফর্ম। পাঞ্জাবের হচ্ছে ভাংড়া, দেখো এটা ইম্পর্টেন্ট, খুব বারবার আসে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায়। পাঞ্জাবে হচ্ছে ভাংড়া, গিরদা, ধামান, ডাফ। রাজস্থানে হচ্ছে ঘুমর, চকরি, ঝুমা, ঝুলন লীলা। অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি, মনে রাখবে। জম্মু কাশ্মীরে দেখো রাউফ, এটা বারবার পরীক্ষায় আসে। দামালি, দামালি, হিকাত, তারপরে হেমিস গাম্পা এবং চাকরি, এগুলো। মধ্যপ্রদেশে দেখো ড্যান্স ফর্ম কী কী, ফুলপতি, আদা, মাটকি। তামিলনাড়ুর কী কী? তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম, কুমি, কলাট্টম, এগুলো হচ্ছে তামিলনাড়ু ড্যান্স ফর্ম। গুজরাটে দেখো গরবা, রাস, টিপ্পানি, ডান্ডিয়া, ভাভাই। মেঘালয় দেখো নংক্রেম, লাহো। নাগাল্যান্ডের হর্নবিল, এটা ইম্পর্টেন্ট, বারবার আসে, মোয়াৎসু এবং স্যাকরেনি। ঠিক আছে,
তাহলে বিভিন্ন রাজ্যের আমরা ড্যান্স ফর্ম সম্পর্কে পড়ে নিলাম। দেখো এইটা যদি তোমরা একবার মুখস্থ করে ফেলতে পারো, দেখবে কোশ্চেন তোমাদের এইখান থেকে ঘুরিয়ে ফিরে আসবে, একদম মুখস্থ করে নেবে তোমরা, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। আমাদের পরবর্তী 3 নম্বর কোশ্চেন, মেগাস্তিনিস কার দূত ছিলেন? আলেকজান্ডার, সেলুকাস, তোমার দারিয়াস নাকি সাইরাস? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? কপিলাবস্তু, মগধ, কুশীনগর, পাটলিপুত্র? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কুশীনগর। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো এখানে যদি আমরা এইটুকু মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু গৌতম বুদ্ধ থেকে আর কোশ্চেন আমাদের বাদ যাবে না। তাহলে সিদ্ধার্থ হচ্ছে আমাদের গৌতম বুদ্ধের আদি নাম, ঠিক আছে, মনে রাখবে। লুম্বিনী, এটা হচ্ছে বর্তমানে নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থান, তাহলে জন্মস্থান হলে অ্যান্সার হয়ে যাবে লুম্বিনী, ঠিক আছে। বুদ্ধদেব বিহারের বোধগয়া বা বুদ্ধগয়ায়, দেখো এটা আবার বুদ্ধগয়াতে কী করে, একটি বট গাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন। তাহলে নির্বাণ লাভ করেছিলেন কোথায়? এখন অপশানে থাকবে বোধগয়া বা বুদ্ধগয়া, অ্যান্সার করে দেবে। বুদ্ধদেব সারনাথে কি করেছিল? তার ধর্মের উপদেশ প্রচার করেছিলেন, তাহলে ধর্ম উপদেশ কোথায় প্রচার করেছিলেন? সারনাথে, এখান থেকে কোশ্চেন আসে। এবং এরপর মনে রাখবে তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগর, ভারতের উত্তরপ্রদেশ, সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ তার মৃত্যুর পর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাহলে এটাও বারবার পরীক্ষায় আসে যে মহাপরিনির্বাণ গৌতম বুদ্ধ কোথায় লাভ করেছিলেন? তাহলে অ্যান্সার হয়ে যাবে কুশীনগর। দেখো আমাদের কোশ্চেনে কি ছিল, আমাদের এটাই অ্যান্সার, মানে কোশ্চেন ছিল যে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন, ঠিক আছে, তাহলে কুশীনগর হয়ে যাবে অ্যান্সার, অপশানেও ছিল আমাদের, বোঝা গেল। তাহলে গৌতম বুদ্ধ রিলেটেড আমাদেরকে এইটুকু কিন্তু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, তাহলে দেখবে আর কোশ্চেন গৌতম বুদ্ধ রিলেটেড কোনো কোশ্চেন মিস যাচ্ছে না। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, শীতকালে উলের জামা শরীরে গরম রাখে, কারণ এটি কি করে? তাপ সরবরাহ করে, তাপ বিকিরণ করে, বাইরে বায়ু শরীরের সংস্পর্শে আসতে দেয় না, শরীর থেকে তাপকে বাইরে যেতে দেয় না। তো অ্যান্সার কী হবে বলো দেখি? তো অ্যান্সার হয়ে যাবে শরীর থেকে তাপকে এটা বাইরে যেতে দেয় না বলে আমাদের শরীর গরম থাকে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে 6 নম্বর, দেখো কি রয়েছে, মাধ্যমের তাপমাত্রা বাড়লে আলোর বেগ কী হবে? বাড়বে, অপরিবর্তিত থাকবে, কমে যাবে নাকি হঠাৎ করে কমে যাবে? তো মাধ্যমের তাপমাত্রা বাড়লে মনে রাখবে আলোর বেগ কী হবে? আলোর বেগ কিন্তু অপরিবর্তিত থাকবে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আমাদের। পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল বলো দেখি? 1935 সালে, 1942 সালে, 1901 সালে নাকি 1921 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো হরপ্পা রিলেটেড আমরা এইটুকু এক্সট্রা ডিটেলস একদম মুখস্থ করে নেবো, এখান থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে যে হরপ্পা আবিষ্কার করেছিলেন কে? প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি, কত সালে? 1921 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে। হরপ্পা হচ্ছে পঞ্জাবের মন্টগোমারি জেলার রাভি নদীর তীরে অবস্থিত। এটাও বারবার কোশ্চেন আসে যে কোন নদীর তীরে অবস্থিত, এটা রাভি নদীর তীরে, মনে রাখবে। এবং এর সাথে মনে রাখবে যে মহেঞ্জোদারো, এটা 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। তাহলে হরপ্পা গেল, যেটা প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, এবং হরপ্পা পাঞ্জাবের মন্টগোমারি জেলায় রাভি নদীর তীরে অবস্থিত, এবং মহেঞ্জোদারো থেকে মনে রাখবে এটা 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। তাহলে এইটুকু হরপ্পা এবং মহেঞ্জোদারো থেকে মুখস্থ করবে, তাহলে দেখবে কোশ্চেন এখান থেকে ঘুরিয়ে ফিরে আসে, এবং যে কোশ্চেনগুলো বারবার ঘুরিয়ে ফিরে এসছে সেখান থেকে এক্সট্রা ডিটেলসগুলো তৈরি করা হয়েছে। সাইমন কমিশন কত সালে গঠিত হয় বলো? অ্যান্সার করো। 1925 সালে, 1927 সালে, 1928 সালে নাকি 1935 সালে? তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে 1927 সালে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত কে ছিলেন? ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, বসন্ত বিশ্বাস নাকি রাসবিহারী বসু? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল ছিলেন কাকোরি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, একজন মূল অভিযুক্ত। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এইখানে এইটুকু মনে রাখবে তোমরা যে ডাকাতের যে তোমার কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল, তো এখানে ডাকাতের পরিকল্পনা যারা করেছিলেন তারা হচ্ছে রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান, ঠিক আছে, এই নাম দুটো মুখস্থ করে রাখবে। এই দুটো দেখবে অপশানে ঘুরিয়ে ফিরে থাকবে।
আশফাকুল্লাহ খান অথবা রামপ্রসাদ বিসমিল। আমাদের দেখো আমাদের রামপ্রসাদ বিসমিল ছিল বলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অনেক সময় তোমরা এটাও কিন্তু অপশানে থাকবে, তাহলে এই দুটো মুখস্থ রাখবে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। নেক্সট প্রশ্ন 10 নম্বর। দেখো, প্রথম রৌপ্য মুদ্রা কে চালু করেন? বাবর, আকবর, হুমায়ুন নাকি শেরশাহ? অ্যান্সার করো। প্রথম রৌপ্য মুদ্রা কে চালু করেন? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো শেরশাহ সম্পর্কে যদি আমরা একটু পড়তে চাই, তো শেরশাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা পড়বো, তাহলে তিনি কি করেছিলেন? কবুলিয়াত এবং পাট্টা চালু করেছিলেন, এটা বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তিনি নির্মাণ করেছিলেন, এটা বারবার আসে। তিনি অস্ত্র দ্বারা ডাক যোগের ব্যবস্থা করেছিলেন, এটা মনে রাখবে। এবং তার প্রকৃত নাম কি ছিল? তার প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। ঠিক আছে, তাহলে শেরশাহ রিলেটেড এইটুকু এক্সট্রা ডিটেলস তোমাদেরকে একদম মুখস্থ করে নিতে হবে, তাহলে দেখবে এইখান থেকে শেরশাহ বেশিরভাগ কোশ্চেন এইখান থেকে, এই সব কোশ্চেনগুলোই যেগুলো এক্সট্রা ডিটেলস আমি করাচ্ছি সেগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসা। ঠিক আছে, তো এইগুলোই মুখস্থ করে রাখবে, দেখবে প্রচুর কোশ্চেন তোমরা যখন এগুলো একবারে মুখস্থ হয়ে যাবে দেখবে কমন কমন পাচ্ছ। পরবর্তী কোশ্চেন সংবিধান থেকে দেখো কি রয়েছে। সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্ট? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা সংসদের হাতে ন্যস্ত রয়েছে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা এক্সট্রা ডিটেলস একটু পড়ে নেবো এখান থেকে। দেখো, বিভিন্ন রাজ্য উৎপাদনে প্রথম, কোন রাজ্য কি উৎপাদনে প্রথম? তো মনে রাখবে ধান উৎপাদনে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা। ঠিক আছে, বর্ধমান জেলা না থাকলে পশ্চিমবঙ্গ অ্যান্সার করবো, মানে ঠিক আছে, অপশান দেখে তোমাকে এগুলো অ্যান্সার করতে হবে, যেরকম থাকবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, গম উৎপাদনে দেখো গম, আখ এই দুটো উৎপাদনে হচ্ছে উত্তরপ্রদেশ মনে রাখবে। চা উৎপাদনে মনে রাখবে অসম। কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক। তামাক উৎপাদনে হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্রথম, তারপরে দ্বিতীয় হচ্ছে কর্ণাটক। অনেক সময় কোশ্চেন তোমাদের এরকম থাকবে যে তামাক উৎপাদনে কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে? ঠিক আছে, তাহলে প্রথমের সাথে প্রথম বললে প্রথম হবে অন্ধ্রপ্রদেশ এবং সেকেন্ড হবে কর্ণাটক, দুটোই মনে রাখবে। চিনি উৎপাদনে মহারাষ্ট্র, কারণ এই দ্বিতীয়টা কর্ণাটক মনে রাখার কারণ হচ্ছে তোমরা অনেক সময় অপশানে এগুলোই পাবে। ঠিক আছে, অনেক কোশ্চেনে এরকম ছিল যে তামাক উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে কে রয়েছে, তখন কর্ণাটক। তো একদম এইগুলো এক্সট্রা ডিটেলসে যেগুলো করাচ্ছি তোমাদেরকে এগুলো একদম পুরো মুখস্থ করে নেবে, তারপর থেকে দেখবে যে এই রিলেটেড কোনো কোশ্চেন আর মিস যাচ্ছে না। বক্সাইট উৎপাদনে প্রথম উড়িষ্যা মনে রাখবে। এরপরে চলে আসছি তামা উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ এবং সেকেন্ড হচ্ছে রাজস্থান, দুটোই মনে রাখবে। জিঙ্ক, সীসা এই দুটো উৎপাদনে হচ্ছে রাজস্থান মনে রাখবে। সয়াবিন উৎপাদনে, যেটা আমাদের কোশ্চেনে ছিল, অপশান কি ছিল? কোন রাজ্য প্রথম? তাহলে দেখো মধ্যপ্রদেশ প্রথম, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র এবং থার্ড হচ্ছে রাজস্থান। এক্ষেত্রে তোমাদেরকে তিনটেই মনে রাখতে হবে, অনেক সময় সেকেন্ডটাও কোশ্চেনে আসে এবং থার্ডটাও কোশ্চেনে আসে। ঠিক আছে, তা সবগুলোই মনে রাখতে হবে। অভ্র উৎপাদনে দেখো প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেকেন্ড হচ্ছে রাজস্থান এবং থার্ড বিহার এবং এর পরে হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে সবগুলো কিন্তু তোমাকে একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে হবে। একবার কষ্ট করে মুখস্থ করবে, দেখবে কত কোশ্চেন তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন মুখস্থ করার পরে যখন অ্যান্সার করবে এই রিলেটেড টপিকের ওপর, তখন দেখবে কত নিজে থেকে পারবে তখন। আমি আরেকবার বলে দিই, তাহলে বিভিন্ন রাজ্য উৎপাদনে প্রথম, ধান উৎপাদনে হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, গম উৎপাদন এবং আখ উৎপাদনে হচ্ছে উত্তরপ্রদেশ, চা উৎপাদনে হচ্ছে অসম, কফি উৎপাদনে হচ্ছে কর্ণাটক, তামাক উৎপাদনে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর সেকেন্ড হচ্ছে কর্ণাটক, চিনি উৎপাদনে মহারাষ্ট্র, তোমার বক্সাইড উৎপাদনে উড়িষ্যা। এরপর আসছি তামা উৎপাদনে মধ্যপ্রদেশ হচ্ছে প্রথম, সেকেন্ড হচ্ছে রাজস্থান। জিঙ্ক, সিসা এই দুটো উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে রয়েছে। সয়াবিন উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ, সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড হচ্ছে রাজস্থান। অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম, তারপর রাজস্থান, তারপর বিহার এবং তারপর ঝাড়খণ্ড, এগুলো একটু মনে রাখবে। তারপরে চলে আসছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট আমাদের 13 নম্বর কোশ্চেন, লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? এটা প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর নাকি বঙ্গোপসাগর? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ হচ্ছে আরব সাগরে অবস্থিত, এটা অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান অনুসরণ করে? ইংল্যান্ড, কানাডা, রাশিয়া নাকি আয়ারল্যান্ড? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী কোশ্চেন দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়? 1945 সালে, 1946 সালে, 1947 সালে নাকি 1948 সালে? তো সঠিক উত্তর কি হবে, অ্যান্সার করো প্রত্যেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো 1946 সালে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী হচ্ছে 16 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম উপহ্রদের নাম কি? চিল্কা, পুলিকট, কোলেরু নাকি ভীমনাথ? অ্যান্সার করো কি হবে, ভারতের দীর্ঘতম উপহ্রদের নাম। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভীমনাথ, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটা। আচ্ছা, এখানে এবার আমরা এক্সট্রা ডিটেলসে একদম হ্রদ এবং উপহ্রদ সম্পর্কে এইটুকু একদম মুখস্থ করে নেবে, যেটুকু আমি ব্রহ্মাস্ত্র হিসেবে দিচ্ছি, একদম দেখবে আর কিছু মিস যাচ্ছে না। ঠিক আছে, হ্রদ এবং উপহ্রদ সম্পর্কে কষ্ট করে এইটুকু মুখস্থ করতেই হবে তোমাদেরকে। দেখো প্রথম আসছি পৃথিবীর বৃহত্তম হ্রদ, লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, যার আয়তন হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,95,000 বর্গ কিলোমিটার, মনে রাখবে। এরপর আসছে পৃথিবীর বৃহত্তম হ্রদ মিষ্টি জলের, যদি বলে তখন হয়ে যাবে অ্যান্সার কি সুপ্রিয়র, আয়তন হচ্ছে 31,800 বর্গ কিলোমিটার। এরপর আসছি পৃথিবীর বৃহত্তম যদি উপহ্রদ বলে দেয় তখন হয়ে যাবে লেগুন অ্যান্সার। পৃথিবীর গভীরতম হ্রদ যদি বলে তখন রাশিয়ার বৈকাল হ্রদ অ্যান্সার করবে। এরপর আসছি পৃথিবীর উচ্চতম হ্রদ যদি বলে তখন হয়ে যাবে টিটিকাকা, উচ্চতা হচ্ছে 3,800 মিটার। পৃথিবীর দীর্ঘতম হ্রদ যদি বলে তাহলে আফ্রিকার টাঙ্গানিকা, 350 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য তোমার হলো। এরপরে আসছি ভারতের বৃহত্তম হ্রদ, লবণাক্ত জলের হ্রদ যদি বলে তাহলে হয়ে যাবে রাজস্থানে সম্বর হ্রদ। আসছি এরপরে ভারতের বৃহত্তম মিষ্টি জলের যদি হ্রদ বলে তখন হয়ে যাবে উলার হলো। ভারতের বৃহত্তম উপহ্রদ যদি বলে তখন হয়ে যাবে চিল্কা, এবং ভারতের দীর্ঘতম উপহ্রদ যদি বলে তখন হয়ে যাবে অ্যান্সার ভীমনাথ। তাহলে আমাদের বলেছে ভারতের দীর্ঘতম উপহ্রদ, তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা, ভীমনাথ হলো। আমি আরেকবার বলে দিই তোমাদেরকে প্রথম থেকে, দেখো ভারতের বিভিন্ন হ্রদ উপহ্রদ সম্পর্কে যদি কোশ্চেন পড়ে এইটুকু একদম পুরো মুখস্থ করে নেবে। পৃথিবীর বৃহত্তম হ্রদ যদি বলে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, তাহলে হয়ে যাবে অ্যান্সার কি কাস্পিয়ান সাগর, মনে রাখবে। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি বলে সুপিরিয়র অ্যান্সার হয়ে যাবে। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ যদি বলে লেগুন হবে। পৃথিবীর গভীরতম হ্রদ যদি বলে তখন হয়ে যাবে রাশিয়ার বৈকাল হ্রদ। পৃথিবীর উচ্চতম হ্রদ যদি বলে তখন হয়ে যাবে টিটিকাকা। পৃথিবীর দীর্ঘতম যদি হ্রদ বলে তখন হয়ে যাবে টাঙ্গানিকা আফ্রিকার। ভারতের চলে আসছে এবার, যদি বলে ভারতের বৃহত্তম হ্রদ লবণাক্ত জলে তখন হয়ে যাবে রাজস্থানের সম্বর হ্রদ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের যদি বলে তখন হয়ে যাবে উলার হ্রদ হলো। এবার ভারতের বৃহত্তম উপহ্রদ যদি বলে তখন হয়ে যাবে চিল্কা, এবং ভারতের দীর্ঘতম উপহ্রদ যদি বলে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ভীমনাথ। যখন আমাদের কোশ্চেনে ছিল ভারতের বৃহত্তম উপহ্রদ, তাই জন্য অ্যান্সার হয়ে গেছিলো আমাদের ভীমনাথ। ঠিক আছে, তাহলে এইটুকু মুখস্থ করে রাখলে দেখবি তোমরা আর কোশ্চেন হ্রদ উপহ্রদ থেকে যাই কোশ্চেন আসুক এইটুকুর মধ্যে থেকে আসবে। ঠিক আছে, একদম পুরো মুখস্থ করে নেবে। পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা, প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে? খাদর, রেগুর, ভাঙর নাকি বেট? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ভাঙর, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসবো, ইউরোপা কোন গ্রহের উপগ্রহ এটা, বলো দেখি। ইউরেনাস, বৃহস্পতি, ইউরেনাস, শনি নাকি নেপচুন? কোন গ্রহের উপগ্রহ হচ্ছে ইউরোপা? তো সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতির উপগ্রহ হচ্ছে ইউরোপা, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো বিভিন্ন গ্রহের উপগ্রহ সম্পর্কে আমরা একটু মুখস্থ করে নেবো, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর বিভিন্ন উপগ্রহ সম্পর্কে আমরা জেনে নেবো। দেখো পৃথিবীর উপগ্রহ যদি জানতে চাই তখন অ্যান্সার কি হয়ে যাবে চাঁদ। মঙ্গলের উপগ্রহ কি কি, ফোবস এবং ডেমস বা ডিমস, অনেক জায়গায় থাকে দেখবা। বৃহস্পতির উপগ্রহ হচ্ছে কতগুলো, দেখো 16টি উপগ্রহের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বারবার পরীক্ষায় আসে, এবং ইম্পর্টেন্টগুলো মুখস্থ করবো, সব মুখস্থ করার দরকার নেই। কি কি আছে দেখো, লো, ইউরোপা হলো, দেখো আমাদের কোশ্চেনে ছিল ইউরোপা, পড়ে গেছিল কমন। তারপরে মনে রাখবে গ্যানিমিড, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। দেখো সৌরজগতের ব্র্যাকেটে লিখে দিয়েছি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ এটা, ঠিক আছে। এবং মনে রাখবে ক্যালিমটো, এগুলো হচ্ছে বৃহস্পতি গ্রহের 16টি উপগ্রহের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। শনির উপগ্রহ টাইটান, মনে রাখবে। ইউরেনাসের উপগ্রহ হচ্ছে 5টি উপগ্রহ, কি কি, এরিয়েল, অ্যাম্ব্রিয়েল, টাইটানিয়া, ওবেরন, মিরান্ডা। মিরান্ডাটা বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে। নেপচুনের উপগ্রহ হচ্ছে ট্রাইটান, দেখো এইখানে কিন্তু গন্ডগোল করে দিলে হবে না। শনির উপগ্রহ হচ্ছে টাইটান আর নেপচুনের উপগ্রহ হচ্ছে ট্রাইটান, ঠিক আছে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই শনির সাথে
এই নেপচুনকে গুলিয়ে দিলে হবে না। এরপর আসছি প্লুটোর উপগ্রহ। প্লুটোর উপগ্রহ হচ্ছে তোমার চারণ। তাহলে এইটুকু মনে রাখবে একটু, ঠিক আছে? উপগ্রহ সম্পর্কে বিভিন্ন গ্রহের গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার এসছে এবং তোমাদেরও আসবে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয়? অ্যান্সার করো, দেখি কি অ্যান্সার করতে পারে। 21শে জুন, 4ঠা জুন, 22শে ডিসেম্বর নাকি 21শে মার্চ? কোন তারিখে দিন রাত্রির সমস্ত স্থানে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? যে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে 21শে মার্চ তারিখে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা এক্সট্রা ডিটেলস এইটুকু একদম মুখস্থ করে নেবো। দেখো, বিষুব মানে সমগ্র পৃথিবীতে সমান দিন এবং রাত, ঠিক আছে? এইটুকু মনে রাখবে। বিষুব কথার অর্থ হচ্ছে সমগ্র পৃথিবীতে দিন এবং রাত সমান, ঠিক আছে? এবার প্রথম আসছি আমরা বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। মহাবিষুব কি বলা হয় আর বসন্তকালীন বিষুব বলা হয়ে থাকে। সেটা কবে? সেটা হচ্ছে 21শে মার্চ তারিখ, ঠিক আছে? তারিখটা মনে রাখবে তোমরা। আর মহাবিষুব হচ্ছে 21শে মার্চ। দিন এবং রাতের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের হয়, বসন্তের সূচনা এটা চিহ্নিত করে। হলো। এরপর আসছে জলবিষুব। একে কি বলা হয়? শরৎকালীন বিষুব বলা হয়ে থাকে। এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর তারিখটা। দিন এবং রাত সমান দৈর্ঘ্যের হয় এবং শরতের শুরুকে চিহ্নিত করে, এটা মনে রাখবা। এরপর আসছে কর্কট সংক্রান্তি। সেটা হচ্ছে 21শে জুন। বছরের দীর্ঘতম দিন, গ্রীষ্মের শুরুকে চিহ্নিত করে। এরপর আসছে মকর সংক্রান্তি। সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। বছরের সব থেকে ছোট দিন এবং শীতের শুরুকে চিহ্নিত করে। এরপর আসছে 4ঠা জুলাই। সেটা কি? সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব থাকে 15,20,00,000 কিলোমিটার। একে কি বলা হয়? একে অপসূর অবস্থান বলা হয় বা অপসূর বলা হয়। হলো। কিভাবে অপসূর অনুসূরটা আমি মনে রাখি? দেখো, অনু মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র। তাহলে আমরা দুটো ডেট এক্সাক্ট মনে রাখবে, একদম মুখস্থ করে নেবে। 4ঠা জুলাই আর হচ্ছে 3রা জানুয়ারি। এবার কোনটা কবে কিভাবে মনে রাখবে? আমি যেভাবে মনে রাখি, দেখো, অনু মানে ক্ষুদ্র, ছোট। তাহলে 3রা 3টা ছোট 4-এর থেকে। তাহলে 3রা জানুয়ারি হচ্ছে অনুসূর। এইভাবে আমি মনে রাখি, তোমরা চাইলে এরকমভাবে মনে রাখতে পারো। 3রা জানুয়ারি অনুসূর ছোট, আর 4ঠা জুলাই হচ্ছে অপসূর। তাহলে দুটো তারিখ মনে রাখবে, 3রা জানুয়ারি এবং 4ঠা জুলাই। তাহলে ছোট অনু, তাহলে 3রা জানুয়ারি 3টা ছোট বলে এটা অনুসূর হয়ে যাবে, এবং 4ঠা জুলাই এটা হবে অপসূর, ঠিক আছে? আর বাকিগুলো তো মনে রাখতেই হবে একদম। চলো, তা সেটা দেখো, কি হয় 3রা জানুয়ারিতে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম হয় কত? 14,70,00,000 কিলোমিটার। অনেক সময় এটা কোশ্চেনে দিয়ে দেয় যে অপসূর অবস্থানে যে দূরত্বটা কত এক্সাক্ট থাকে। তাহলে অপসূরে দূরত্ব হচ্ছে 15,20,00,000 কিলোমিটার এবং অনুসূরে হচ্ছে তোমার 14,70,00,000 কিলোমিটার। তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন নাকি লর্ড মিন্টো? অ্যান্সার করো, দেখি কে পারে। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা এক্সট্রা ডিটেলস একটু পড়ে নেবো। দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1778 সালে লর্ড লিটন কর্তৃক প্রণীত এবং পাস করা হয়েছিল, মনে রাখবে। এরপরে এর সাথে মনে রাখবে লর্ড রিপন 1881 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল বা রদ করেছিলেন, ঠিক আছে? আমাদের কোশ্চেনে কি ছিল? কে চালু করেছিলেন? তাহলে অ্যান্সার কি হলো? লর্ড লিটন। যদি বলে কে বাতিল করেছিল, তখন অ্যান্সার কি হবে? লর্ড রিপন। এগুলো গুলিয়ে ফেলবে না, লিটন আর রিপনকে, ঠিক আছে? দুজন কিন্তু আলাদা ব্যক্তি। এরপরে এর সাথে মনে রাখবে যে ইলবার্ট বিল ছিল একটা বিতর্কিত আইন। এটি 1873 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপন দ্বারা চালু করা হয়েছিল। এইটুকু তাহলে মনে রাখবে, ঠিক আছে? এক্সট্রা ডিটেলসে চলে আসছি পরবর্তী প্রশ্নে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, হরিশচন্দ্র মুখার্জি, শিশির কুমার ঘোষ নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি নাকি বন্দ্যোপাধ্যায়? বলো কে হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এখানেও আমরা এক্সট্রা ডিটেলস একটু পড়ে নেবো বিভিন্ন পত্রিকা সম্পর্কে। এইটুকু একদম মুখস্থ করে যদি ফেলতে পারো তাহলে কিন্তু আর দেখবে কোশ্চেন বাদ যাচ্ছে না। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর সুলভ সমাচার এর সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কেশরী এবং মারহাট্টা এই দুটো পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। বেঙ্গল গেজেট
পত্রিকার সম্পাদক ছিলেন অগাস্ট হিকি। বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। অমৃতবাজার কোশ্চেন দেখো আমাদের এইটাতে আমাদের অমৃতবাজারটা খুব ইম্পর্টেন্ট। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। দিগদর্শন ও সমাচার দর্পণ দুটো পত্রিকার সম্পাদক ছিলেন জন মার্সম্যান। এরপরে আমরা চলে আসছি এইদিকে পাশে, এখানে কে কে রয়েছে দেখো। আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ধূমকেতু লাঙল এই দুটো পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সুকুমার রায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এবং এইখানে যেটা গন্ডগোল হয় এটা একদম ভালো করে মনে রাখবে, অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। দেখো আমাদের বলেছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, তা যদি বলে তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম তোমার তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা যেরকম থাকবে সেরকমভাবে অ্যান্সার করতে হবে। এর সার্বিক তত্ত্বাবধানে কে ছিলেন? সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অক্ষয় কুমার দত্ত কিন্তু অপশানে নেই। তোমাকে অক্ষয় কুমার দত্ত অপশানে পাবে অথবা তোমাকে দেবেন্দ্রনাথ ঠাকুর অপশানে দিয়ে দেবে, এই দুটোর মধ্যেই, ঠিক আছে? তাহলে তোমাকে পড়ে বুঝে কিন্তু অ্যান্সার করতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেন 22 নম্বর, দেখো কি রয়েছে। নিউ তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এটা কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি গোয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত? পুনে, নাগপুর, বিজয়ওয়াড়া নাকি হায়দ্রাবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মাছের আঁশের মতো পেঁজা তুলোর মেঘ কোনটি? মাছের আঁশের মতো পেঁজা তুলোর মেঘ কোনটা? সিরাস, কিউমুলাস, স্ট্র্যাটোকিউমুলাস নাকি কিউমুলোনিম্বাস? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভূগোল থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে কিউমুলোনিম্বাস। বিভিন্ন মেঘ সম্পর্কে পড়তে পারো, তোমাদের যদি পুরনো বই থেকে থাকে 7-8 ক্লাসের, দেখবে এইসব বিভিন্ন মেঘ, কোন মেঘে কি বলা হয় সব একদম সেগুলো রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন এবং আজকের মক টেস্টে লাস্ট কোশ্চেন আমাদের, আকবরনামা কে লিখেছিলেন বা রচনা করেছিলেন? আবুল ফজল, তানসেন, ফৌজি নাকি ফিরদৌসি? তো সঠিক উত্তর হয়ে যাবে আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে 25খানা কোশ্চেন। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং আজকে যারা একদম নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো কমেন্ট সেকশনে জানাতে ভুল করবে না। এবং তোমাদের বলে রাখি, তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকের উপর অনেকগুলো এমনি ক্লাস এবং ম্যারাথন ক্লাসও করানো রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। এবং তোমাদের এই টপিক ছাড়াও রচনার ক্লাস, তারপর তোমাদের ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেই জেলাগুলোর পুরো কোশ্চেন পেপার সলিউশন সহ করানো রয়েছে, তোমরা চ্যানেলের প্লেলিস্টে সেগুলো পেয়ে যাবে, চাইলে সেইগুলো কোশ্চেনগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।